আসসালামু আলাইকুম। ভারত যে আষাঢ় মাসের মাদি কুকুরের মতো এতটা ক্ষিপ্ত হয়ে গেছে উত্তেজনায়, তাদের মানসিক বিকার যে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, ইদানিং তাদের বিশেষ কিছু গদি মিডিয়া, তাদের কূটনৈতিক রাজনীতিবিদদের কথা শুনলেই বোঝা যাচ্ছে। আমি স্বল্প সময়ে, হয়তো এই সপ্তাহের ভিতরেই, একটি ভিডিও বানিয়েছিলাম শেখ হাসিনাকে নিয়ে, যে শেখ হাসিনার যে 21 সাল পর্যন্ত ভীষণ ছিল, এই ভীষণের পরিকল্পনাকারীকে, এই ভীষণের উদ্দেশ্য এবং বাস্তবায়নকারীকে, এটাই ছিল ভারতের নিগুড় পরিকল্পনা, নির্ভুল একটি রোডম্যাপ, যেটা দিয়ে 41 সালের ভিতরে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ থেকে রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ তারা তাদের আয়ত্তে নিয়ে নেওয়ার পরিকল্পনায় লিপ্ত ছিল। আপনি যদি ইদানিং আমার ভিডিওটির পরেই, আমার ভিডিও করার 1-2 দিন পরেই, আজ 2 দিন বা আজকের দিন ধরে 3 দিন, আপনি যদি কলকাতা ডায়ালগসের মনোজ দাসের ভিডিওটি দেখেন, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে বাংলাদেশ যদি মক্কা রক্ষা চুক্তিতে অন্তর্ভুক্তি হয়, তাহলে ভারত তাদের সামরিক অভিযান চালিয়ে রংপুর এবং চট্টগ্রাম বিভাগকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনার গ্রাউন্ড ম্যাপ ওয়ার্ক করছে, বা এই ধরনের পরিকল্পনা তাদের আছে। এই পরিকল্পনা একেবারে বাদ দেওয়া যায় না। এটা কিন্তু ভারতের একেবারে নারীর কথা, ভারতের চরম যে দুরভিসন্ধি, এবং অত্যন্ত, তাদের তো পরিকল্পনা অনেক আগের থেকেই করে, অর্থাৎ 41 সাল নাগাদ বাংলাদেশকে নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল, সেটা শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়ন করতে চাচ্ছিল। এটাই হলো সেই চূড়ান্ত রূপ, অর্থাৎ তাদের পেটের কথা বের হইতে শুরু করেছে। অন্যদিকে ভারত, আমি বলেছি, খেপা কুকুরের মতো, খেপা কুকুর, মাদি কুকুর, আষাঢ় মাসে এই মাদি কুকুরগুলা যৌন উত্তেজনায় ভোগে এবং তারা পুরুষ কুকুরের সঙ্গ নিতে 20, 30, 40 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে থাকে, ডাকতে থাকে উদ্ভ্রান্তের মতো। ভারতের কিছু মিডিয়া, ব্যক্তি, রাজনীতির যে বর্তমান পর্যবেক্ষণ, তার থেকেও আরও উন্মাদনায় ভুগছে। পশুকে যেমন জবহ করে ছেড়ে দিলে সে যেমন হাত পা ছাড়াইতে থাকে, ঠিক তেমনি পুরা বডিকে শূন্য তুলে আবার আশ্রয় নিজের শরীরকে। ভারত গদি মিডিয়া দিয়ে, কূটনৈতিক পাড়ার ব্যক্তিত্বদের দিয়ে, আমলাদের দিয়ে, গোয়েন্দাদের দিয়ে হাত পা ছাড়াচ্ছিল। এখন স্বয়ং ভারত নিজেই এমন একটি অশনি সংকেতের ইশারা পাচ্ছে যে তাদের ঘরে গৃহদাহ তো নয়, ঘরে অগ্নি উৎপাতের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একে তো অভ্যন্তরীণভাবে আপনার ককরোচ জনতা পার্টির যে মাঠ কাঁপানো আন্দোলন ভিতরে চলছেই, অন্যদিকে চারপাশ তার যে শত্রুর সমাবেশ ঘটতে শুরু করেছে, সেটা ভারত এই অবধি বুঝতে পেরেছে জিনিসটা। বাংলাদেশ মক্কা রক্ষা চুক্তির অন্তর্ভুক্তি হচ্ছে, অর্থাৎ তারা সেই প্রসেসের ভিতরে আছে। ভারত কতটা কুটচাল চেলেছে এটাকে ভেঙে দিতে, অর্থাৎ এই সংগঠনটি যেন না হয়, মক্কা রক্ষা চুক্তি যেন না হয়, এবং সেটা হলেও কারা এর ভিতরে অন্তর্ভুক্তি হবে, কাদেরকে যেন না নেওয়া হয়, এ নিয়ে চলছে বিশ্বব্যাপী ভারতের কূট তৎপরতা, লবিস্ট, লবিং। এরই মধ্যে আমি যখন আজকে ভিডিও করছি 26 আগস্ট, আজ পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান জেনারেল আসিফ মনির ইরানে অবস্থান করছেন। তার ইরানে যাবার পিছনের কারণটি কি? ভারত আমেরিকাকে এমনভাবে পা জড়িয়ে ধরিয়েছে যে আমেরিকা পা ঝাড়ি দিয়েও ভারতকে সে পায়ের উপর থেকে উঠাতে পারছে না। কারণ ওখানে আমেরিকা নিজেই
একটি বিপদগ্রস্তর ভিতরে রয়ে গেছে, অর্থাৎ ইরানের সাথে তাদের মান সম্মান নির্ণয়ের সময় এসেছে। ইরান পারমাণবিক ক্ষেপণাস্ত্র একবার হোয়াইট হাউসকে টার্গেট করে 6 ফিগার নয় 12 ফিগারে, এটা জিআর বলে, এটা সামরিক বাহিনীর একটি একবারে নির্দিষ্টভাবে যে টার্গেট নির্ণয় করে, টার্গেট বস্তুতে পরিণত করে, সেইভাবে ক্ষেপণাস্ত্র সেট করে রেখেছে। যে কোনো পরিস্থিতিতে একেবারে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ক্ষেপণাস্ত্র একবার হোয়াইট হাউসের উপরে নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করেছে। সেটা আমেরিকার কানে গেছে, যাওয়ার পরেই আমেরিকা ভিতরে ভিতরে বিধ্বস্ত হয়ে গেছে। এবং এই ভারত এবং আমেরিকার যৌথ উদ্দেশ্য, অর্থাৎ ইরানকে যেন আবার আমেরিকার সাথে আলোচনার টেবিলে ফেরায়, যুদ্ধ পরিস্থিতি থেকে কিছুটা নিবৃত হয়, এবং তাদের যে ক্ষেপণাস্ত্র আমেরিকার উদ্দেশ্যে আমেরিকাকে টার্গেট করে একেবারে মোতায়েন করা হয়েছে, সেটা কেউ যেন দিক বিদিক না করি, অন্তত কিছুটা হলেও সিনাউর চাপে যেন না থাকে, তার সেটা বোঝাবার জন্যই আসিফ মনিরকে পাঠানো হয়েছে। দ্বিতীয় কথা, মুখে যাই বলুক যে মক্কা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তি হোক, এটা আমেরিকা চাচ্ছে না। এইখানে বড় ধরনের ভ্রান্ত একটি সংবাদ প্রচারিত হচ্ছে। আমেরিকা কখনোই চাচ্ছে না ইরান মক্কা চুক্তির অন্তর্ভুক্তি হয়ে আসুক, কারণ ইরানকে আমেরিকা ঘায়েল করতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পুনরায় আক্রমণ করতে চাইবে। সেক্ষেত্রে যদি এই মুসলিম নেটোর অংশ হয়ে দাঁড়ায় ইরান, তাহলে তার ভিতরে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান সবাই সেই টার্গেটে পরিণত হবে। মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের একটি যুদ্ধের পরিকল্পনা আছে আমেরিকার, ইসরায়েলের এবং ভারতের। পুরা মধ্যপ্রাচ্য জুড়ে অলরেডি ইয়েমেনকে পেঁচিয়ে নেওয়া হয়েছে হুতিদের দিয়ে, সিরিয়াতেও চলছে। তুরস্ক নেটোর অন্তর্ভুক্ত দেশ বিধায় হয়তো তুরস্ককে বড় ধরনের টার্গেটে পরিণত করা হয়নি, কিন্তু তুরস্ক এর ভিতরে ঘুরে দাঁড়িয়েছে। তার রাশিয়া থেকে নেওয়া সেই যুদ্ধ বিমানগুলো হয়তো বিক্রি করবে, অথবা কারোর হাতে হস্তান্তর করার পরেই আমেরিকার MiG-29 যেটা দেওয়ার কথা ছিল, পরিশোধ করা ছিল অর্থ, সেটা ফেরত পাচ্ছে। অর্থাৎ ভারত আস্তে আস্তে নিজেদের ভিতরে শঙ্কিত হচ্ছে। এবং ভারতের পরীক্ষিত বন্ধু ছিল কিন্তু ইরান, এটা আপনাদেরকে জানতে হবে। ইরানের সাথে ভারতের অনেক দিনের, রাশিয়ার হাত ধরে ভারতের একটি সুসম্পর্ক ছিল। তো ভারত আমেরিকাকে দিয়ে, নিজে তো পাকিস্তানের সাথে চরম শত্রুতার মুখোমুখি অবস্থানে আছে, নিজেরা বলতে পারছে না, সেখানে আমেরিকাকে দিয়ে পাকিস্তানকে বলাচ্ছে ইরান যেন মক্কা চুক্তির অন্তর্ভুক্তিও না হয়। অর্থাৎ মক্কা চুক্তির অন্তর্ভুক্ত হলেই, মুসলিম নেটোর অন্তর্ভুক্ত হলেই ইরানে ভারতের 3 লক্ষের অধিক লোকজন ইরানের চাকরি বা শ্রমজীবী আছে, তাদেরকে ফেরত দিতে হবে। এবং এই মুসলিম নেটো বা মক্কা চুক্তি রক্ষা চুক্তি বাস্তবায়নের সাথে সাথে মধ্যপ্রাচ্য থেকে ভারতের যত শ্রমিক আছে, কর্মকর্তা, কর্মচারী, প্রকৌশলী, বিভিন্ন ডাক্তার যারা আছে, সবাইকে খুব আস্তে আস্তে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, এই পরিকল্পনাটাই আছে। যার জন্য ভারত এতটা ভ্রান্তের ভিতরে, এতটা উদ্বিগ্নভাবে সময় অতিবাহিত করছে যেন তারা নিদ্রাহীন, ক্ষুধামন্দা, এবং দৃষ্টিতে হয়তো ছানি পড়ে যাচ্ছে। তাদের রাজনৈতিক কৌশল যে কতটা অপদস্থর ভিতরে আছে, সেটা তারা প্রত্যক্ষ করে যাচ্ছে বর্তমান ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা। এই জন্যই তারা চাচ্ছে, প্রথমত তারা আঘাত হানতে চাচ্ছে মুসলিম নেটো যেন না হয়, অর্থাৎ মক্কা রক্ষা চুক্তিটি যেন না হয়। দ্বিতীয়ত, বাংলাদেশ তো নয়, বাংলাদেশকে তো নিবৃত করতেই চাচ্ছে যে কোনোভাবেই হোক, কৌশলে হোক, ইরানও যেন এর ভিতরে না ঢোকে। এই কৌশলগুলোর জন্যই মূলত আসিফ, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ নজরুলকে ইরানে পাঠানো হয়েছে এই কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য। চিন্তা করেন, এখন কূটনৈতিক তৎপরতা যাদের আয়ত্তে ছিল, সেই কূটনীতিকদের, রাষ্ট্রদূতদের যেটা করার কথা ছিল টেবিলে বসে, সেটা এখন সামরিক বাহিনীর
প্রধানদেরকে দিয়ে, সমর বিশেষজ্ঞদের দিয়ে এটা হ্যান্ডেলিং করা হচ্ছে। তাহলে ভারত কোন পরিস্থিতিতে পৌঁছে গেছে, তাদের নিরাপত্তা নিয়ে কতটা শঙ্কার ভিতরে আছে। এবং ভারতের মিডিয়ায় যারা কথা বলছে দেখবেন তাদের ফেস সম্পূর্ণ চেহারা বদলে গেছে, তাদের কথা বলার ঢং বদলে গেছে, এবং তারা ভিডিও শুরু করার আগে অত্যন্ত কষ্ট ক্লেশে দীর্ঘশ্বাস ফেলে হাই ফেলে নিচ্ছে, মানে তাদের দমটা যেন বন্ধ হয়ে আসছে। ভারত আন্তর্জাতিকভাবে অত্যন্ত কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা মিডিয়া দিয়ে যেমন প্রোপাগান্ডা চালাচ্ছে, লবিস্ট কোটি কোটি টাকা লবিস্ট নিয়োগ করে হোয়াইট হাউসে বা আমেরিকার কংগ্রেসম্যানদেরকে হাত করার চেষ্টা করছে, আবার মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মাধ্যমে তাদের উদ্দেশ্য পালনের জন্যই একেবারে উন্মাদনার পরিস্থিতিতে আছে। বাংলাদেশকে বিভিন্নভাবে ভয়, ভীতি, সামরিক অভিযান, বাংলাদেশি বলে বাংলা ভাষীদের কুশিন, অনেক কিছু এর ভিতরে ঘটে গেছে। বিনা সিকরি, আপনার রণধীর জয়সওয়াল বা জয়শঙ্কর, যারাই অমিত শাহ হুমকি ধামকি সর্বোচ্চ তারা প্রয়োগ করেও যখন তারেক রহমান সরকারকে বিন্দু মাত্র বিচলিত করতে পারেনি, বরঞ্চ আরও ততটা শক্তিশালী হয়ে উঠেছে যতটা ভারত বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করতে চাচ্ছিল। সেটাকে ফুলে ফেপে বাংলাদেশ এমন একটি স্তরে অবস্থান করছে যেখানে ভারতের রাজনীতির একটি শিশু দেবে পরিণত হয়ে গেছে, যার জন্যই ভারতের এই হাহাকার। বাংলাদেশ মক্কা চুক্তিতে অন্তর্ভুক্ত হবে সময়ের প্রয়োজনে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে। না হলে ভারত শেখ হাসিনাকে দিয়ে 41 সালের যে ভীষণ ছিল তাদের অভ্যন্তরীণ চুক্তির আওতায়, সেটা তারা যে কোনোভাবেই হোক সফল কাম হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কারণ শেখ হাসিনাকে এই অবস্থায়, শেখ হাসিনা যতই বলুক, হুমকি ধামকি দিক, এটা শুধুই ট্রাম্প কার্ড ছাড়া আর কিচ্ছু নয়। দলকে এদেশে সজাগ থাকতে বা সংগঠিত থাকতে বা অভ্যন্তরীণভাবে সাহস যোগাতে শেখ হাসিনার এই সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তৃতা ছাড়া আর কিচ্ছু নয়। ভারত একদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক নেতা এবং সরকারি প্রধান হিসাবে প্রত্যাবর্তন করার যত গোপন চেষ্টা সেটা চালিয়ে যাচ্ছে। হ্যান্ডকাপ লাগিয়ে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে দিতে কখনোই সম্মতি প্রকাশ করবে না। কিন্তু বাংলাদেশ এই জায়গাটা নিয়েই তাদের রাজনৈতিক খেলাটা খেলে যাবে ভারতের সাথে। যদি ভারত বোঝে যে বাংলাদেশ রাজনৈতিক পট পরিবর্তনের যে খেলাগুলো আছে সেখানে তাদের সম্পূর্ণ সমকক্ষ হয়ে দাঁড়িয়েছে, ভারতের যে রাজনৈতিক দূরদর্শিতা সেটাকে অতিক্রম করতে, অর্থাৎ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী সেটা যে বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের কি বলবো, এটা রাজনৈতিক টেবিলের যারা যে ওয়ার্ক করেন, অর্থাৎ দর্শনের ভিতরে, রাজনৈতিক দূরদর্শিতার ভিতরে, দক্ষতার ভিতরে তারা আয়ত্তে নিতে পেরেছে। অর্থাৎ ভারত যেখানে যে দাবার চালটি চালছে সেটা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে ধরার সক্ষমতা অর্জন করে ফেলেছে। সেটা ভারত এখন হারে হারে টের পাচ্ছে। তারা হুমকি ধামকি দিয়ে যে ভুলটা করেছিল সেই ভুল থেকে আস্তে আস্তে নমনীয়তার জায়গায়, অর্থাৎ সাপের সেই হুড, ভারতের সেই হেডহুড আস্তে আস্তে দীনেশ ত্রিবেদী মাথা ডাউন করতে শিখে গেছে। অর্থাৎ তিনি 2 দিন আগেও একটি বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকের পর তিনি বিবৃতি দিয়ে বলেছে যে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন তাদের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য বা পারস্পরিক অর্থনৈতিক প্রভাব সেখানে পড়বে না। এতে স্পষ্ট বোঝা যায় ভারত নিজেদের ভিতরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ধারণ করবার একটি জায়গা তৈরি হয়ে গেছে তাদের বুকে, তাদের চিন্তাধারায়। আর তাদের হুমকি ধামকিতে বাংলাদেশ যে আর পিছুপা হবে না বা নমনীয়তা প্রকাশ করবে না সেটাও বুঝতে পেরেছে। এবং বাংলাদেশের জনগণ যে একটি সজাগ অবস্থানে আছে যে শেখ হাসিনা বলয়কে নিয়ে বাংলাদেশে আর রাষ্ট্র ক্ষমতায় উত্তীর্ণ হতে পারবে না, সেটাও তারা বুঝে ফেলেছে ইতিমধ্যে। অতএব
তারা এখন মক্কা রক্ষা চুক্তিতে বাংলাদেশ যেন না ঢোকে এর জন্য আন্তর্জাতিকভাবে লবিং চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে এখনও মুখে দীনেশ ত্রিবেদী বললেও এই যে কথাগুলো বললেও তাদের অন্তরে জ্বালা বাহিরে জ্বালা, যে সে মানে আব্দুল কাদের কাওয়া কাদের অনেকগুলো ডায়লগ মেরে গেছেন। সেই হায়রে মির্জা ফখরুল, রাজপথে যখন মির্জা ফখরুল সাহেব বৃষ্টিতে ভিজে বসে আছেন তার লোকজনকে সাথে নিয়ে, তখন কাদের এসি রুমে বসে ভাষণ দিচ্ছে, হায়রে মির্জা ফখরুল। আবার মির্জা ফখরুলের বাড়ি যেতে চাচ্ছিলেন। মির্জা ফখরুল এখন বাংলাদেশের রাষ্ট্রপতি। এখন সেটা দেখে যেমন আওয়ামী লীগেরও অন্তর্জ্বালা, ভিতরে খুশি আছে, সেই পর্বে আমি যাব না, কিন্তু অন্তর্জ্বালা হচ্ছে যে লোকটাকে পথে বসিয়ে রেখে ক্ষুধায় তৃষ্ণায় রোদে ঝলসে দেওয়া, বৃষ্টির পানিতে ভিজেই অসুস্থ শরীরে বৃদ্ধ বয়সে আরও রোগাক্রান্ত করে তোলা, কত ধরনের নোংরামি পরিকল্পনা ছিল। সে বাংলাদেশের রাষ্ট্রপতির আসন গ্রহণ করলো। আর সেই উপহাসকারী ব্যক্তিরা এখন ভারতে কোন অবস্থায় আছে, ভারতের লোকজনই সেটা ভালো বলতে পারে। এটা নিয়ে আওয়ামী লীগেরও অন্তর্জ্বালা হচ্ছে। বাংলাদেশে সম্পূর্ণ ক্ষমতাধর একটি রাষ্ট্র হিসাবে বা সরকার পরিচালনা করতে পারে সেটা দেখে ভারতেরও শুধু বুকে না, পুটকিতেও যন্ত্রণা শুরু হয়ে গেছে। তীব্র যন্ত্রণা হচ্ছে তাদের বিসিতে। বিনা স্বীকৃত বিসি নাই, তারপরেও তলপেটে হয়তো চাপ অনুভব করছেন তিনিও, যার জন্য ওইসব ডায়লগ ছুড়ে দিচ্ছেন। কোনো ডায়লগে কাজ হবে না, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্টভাবে বলে দিয়েছে, মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচক অবস্থানে আছে এবং সেটার যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে বাধ্যবাধকতাগুলো আছে বা নিয়মতান্ত্রিক ধারায় যে সিস্টেমেটিক্যালি ওয়ার্ক করতে হবে কাগজপত্র নিয়ে, সেগুলো নিয়ে টেবিলের কাজ শুরু হয়ে গেছে। যার জন্য 3 জন পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের দরকার হয়ে পড়েছে। অর্থাৎ খলিলুর রহমান আন্তর্জাতিকভাবে তিনি লবিং করে বেড়াবেন, কার সাথে কোন চুক্তি হবে হুমায়ুন কবির সাহেব সেটা দেখবেন, এবং মুখপাত্র হিসাবে বেশিরভাগ সময় শ্যামা ওয়াজেদ এইসব রাষ্ট্রদূতদের সাথে বৈঠক বা দেশের অভ্যন্তরের যাদের যেটা প্রয়োজন সেটা যোগান দিতে হবে। অর্থাৎ বাংলাদেশ বুঝতে পেরেছে কোন পাশের খুঁটি শক্ত করতে হবে, কোন পাশের দেয়াল শক্ত করতে হবে, কোন জায়গা কোন ধরনের কুঠার করার ব্যবহার করতে হবে। বাংলাদেশ সেটা রাজনীতিতে একটি পরিপক্কতার পরিচয় দিয়েছেন জনাব তারেক রহমান। ধন্যবাদ জনাব তারেক রহমান। আর এই কলঙ্কিত অধ্যায়ের জন্য ভারতের ঐতিহাসিকগণ কিভাবে ভারতের বর্তমান সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে লিখে রেখে যাবেন, উপস্থাপন করবেন ভবিষ্যৎ ভারতবাসীদের জন্য, সেটা নিয়েও পুনর্বিবেচনার সময় এসেছে এখন। ধিক ভারতের নোংরামি, ধিক ভারতের কূটনৈতিক তৎপরতা, ধিক বাংলাদেশকে নিয়ে ভারতের কুদৃষ্টি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।